বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মিহির ঘোষ, সহকারী সাধারণ সম্পাদক সিপিবি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সৈয়দ লিটু, সহপ্রধান গণ রাজনৈতিক জোট গর্জ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই। আমি বলছি এটা যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতারা বৈঠক করেছেন এবং সেখানেই আমরা একটু সরাসরি যুক্ত হতে যাচ্ছি। চাইলেও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় আলাপ করতে চাইলেও অনেক ক্ষেত্রে সাড়া মেলে না। এই বিষয়টি নিয়ে মোটামুটি সব দলই ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রধান উপদেষ্টা সেই বিষয়টা আপনার গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরও যেন আপনার ঘন ঘন হয়, এবং বিশেষ করে যেই দুটো বিষয় নিয়ে আরও বর্তমানে রাজনৈতিকভাবে এবং নাগরিকদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে আপনার চট্টগ্রাম বন্দরের যে নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়া এবং করিডোর, আমরা বর্তমান পরিস্থিতিতে সরকারকে এ বিষয়ে আপাতত না নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এবং একই সাথে নির্বাচনের যে রোডম্যাপ বা ডেটটা সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে আপনার জুন, এটি একটি অস্পষ্ট সময়, কারণ এর মধ্যে রোজা আসবে, কুরবানি আসবে, ঈদ আসবে, ইজতেমা পড়বে। সেই কারণে আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভাব্য নির্বাচনটা হতে পারে, এবং নির্বাচন এবং সংস্কার বিচার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারি করুক, আমরা সেটা চাই। সেক্ষেত্রে সরকার অভ্যন্তরীণভাবে কিংবা যে বাহ্যিকভাবে যে চাপগুলো কিংবা নানান ধরনের ষড়যন্ত্র তারা অনুভব করছে বা করবে, সেই ক্ষেত্রে আমরা পরিপূর্ণ তাকে সহযোগিতা করব আমাদের পক্ষ থেকে। এটাই ছিল মোটামুটি দলীয় এবং বিশেষ করে যারা আমরা একত্রেও ঢুকেছি, যেহেতু স্লটে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রধানদের কিনে আজকে বসেছেন। এটাই ছিল মোটামুটি আজকের এই আলোচনার বিষয়। প্রধান উপদেষ্টা তো সব কথা সবার কথা শুনেছেন, সব কথার তো টু দ্য পয়েন্টে তা তিনি স্বাভাবিক প্রোটোকলে উত্তর ওইভাবে দেন না, বা আবার ধরেন অনেক কথা বলেছে সেগুলো আবার ওপেনলিও বলা সম্ভব না। তবে যেই সমস্ত বিষয়গুলো তিনি স্বীকার করেছেন যে তিনিও শুরুর দিকে অনেককে চেনা জানা ছিল না, বা অনেক উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা পরিষদে এসেছেন, এখন তাদের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠছে, তাদের মন্তব্য নিয়ে একটা যে বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে সেটাও তারা বলেছেন। এবং যেহেতু পাশাপাশি অনেকেই বলেছেন উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়টাও আলোচনা হয়েছে, এবং সেখানে রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে এই সমস্যার সমাধান যেন সরকার করে, বা যে কোনো ইস্যু তৈরি হলে যেন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে, এই বিষয়টাতে আপনার তিনি আশ্বস্ত করেছেন। এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো যেভাবে দ্রুত সুরাহা করা যায় সেই বিষয়টি নিয়ে তারাও আবার আপনার সরকারের অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে সিদ্ধান্ত জানাবেন। ভাই, জাতীয় সরকারের বিষয়ে আপনি মাঠে বিভিন্ন সময় বলছেন, জি, আমরা দেখছিলাম যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলছেন, সেখানেই সরাসরি যুক্ত ছিলাম। দর্শক, আমি আলোচনায় চলে যাব। আমাদের দুজন অতিথি মিহির ঘোষ এবং সৈয়দ লিটু, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি দুটি তথ্য একটু ছোট্ট করে তুলে ধরি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। প্রথমে যে তথ্যটি একটু ছোট করে তুলে ধরি তা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ কোনো সরকারের করুণার পাত্র নয়, সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। রবিবার ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার, সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। তারেক রহমান আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের যোগ্যতা অযোগ্যতার বিষয় নয়, দেশের স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে, অপরদিকে এক অনিশ্চিত রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হয়েছে। এবং আরেকটি তথ্য একটু ছোট্ট করে তুলে ধরি, তা হচ্ছে জাতীয়
ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা জানানো হবে, আর যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি সেগুলো তারা জানাবেন। স্বচ্ছতার জন্য জনগণের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রক্রিয়ার সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য তারা এটা করবেন। তারা মনে করেন সেটা খুবই জরুরি, সেই বিবেচনা থেকেই তারা এখনো পর্যন্ত অগ্রসর হচ্ছেন। এক্ষেত্রে সুশীল সমাজের প্রতিনিধিদের পরামর্শ তাদের সাহায্য করবে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাই। আমি শুরুতে একটু মিহির ঘোষ আপনার কাছে আসি। এই যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগের ভাবনা এবং পরবর্তীতে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন তিনি, সংকট যেটি আসলে তৈরি হয়েছিল অথবা এক ধরনের সংকট দেখা দিচ্ছিল, সেই সংকটটা কি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কেটে গেল, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নতুন এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হলো? আপনি কিভাবে দেখছেন বিষয়টি, মিহির ঘোষ? ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা শুনছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমি যেটা বলতে চাই যে আসলে একটা গণঅভ্যুত্থান আমাদের দীর্ঘ 15 বছরের আওয়ামী যে দুঃশাসন ছিল, যে স্বৈরাচার শেখ হাসিনা জনগণের উপরে জগত্তল পাথরের মতো চেপে বসেছিল, তার বিরুদ্ধে দীর্ঘ সময় এদেশের গণতান্ত্রিক শক্তির যে লড়াই সংগ্রাম, ধারাবাহিক লড়াই সংগ্রাম, ভোটাধিকারকে নির্বাচনে পাঠানো, নির্বাচনকে নির্বাসনে পাঠানো এবং আমাদের দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচারকৃত সম্পদ বিদেশ নিয়ে ফেরত নিয়ে আনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সেই জায়গায় সিন্ডিকেট গড়ে তুলে মানুষের পকেট থেকে টাকা নিয়ে নেওয়া ব্যবসায়ী, তথাকথিত ব্যবসায়ীদের, সব মিলে একটা জগদ্দল পাথর চেপে বসেছিল 15 বছর। তার বিরুদ্ধে দেশের বামপন্থী গণতান্ত্রিক শক্তি লড়াইয়ে ছিল এবং সেই লড়াইয়ের এক সময়ে আমরা 14 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে অংশ নেইনি। 14 সালের ভোটারবিহীন নির্বাচন হয়েছে। 18 সালের দিনের ভোট রাতে হয়েছে। 24 সালে আমিটামি নির্বাচন মধ্য দিয়ে এই সরকার টিকে থেকে লুটপাটকে আরো বৈধতা দিয়ে এই দেশকে একটা বিদেশিদের কিরানক হিসাবে, আধিপত্যবাদীদের কিরানক হিসাবে সে জনগণের উপরে নির্ভর না করে পুলিশ, আমলা এবং বেসামরিক আমলা এদের উপরে নির্ভর করে দেশ পরিচালনা করেছে। এক পর্যায়ে ছাত্রদের একটা কোটা বিরোধী আন্দোলন একটা ক্লিক করে যায়, মানুষ নেমে যায়, যেহেতু শেখ হাসিনার পতন অনিবার্যই ছিল। জনগণ থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার কারণে এই ছাত্রদের এই আন্দোলনটা একটা গণঅভ্যুত্থানের দিকে অগ্রসর হয় এবং এক পর্যায়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়, দেশ থেকে উনি বাধ্য হন এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্রদের যেহেতু আন্দোলনের প্রধান হিসেবে সামনের সারিতে ছাত্ররা আমরা সকলেই এই আন্দোলনের যারা লড়াই করেছিলাম 15 বছরে, কিন্তু এই আন্দোলনের শেষ পর্যায়ে এসে ছাত্রদের নেতৃত্বকে আমরা অস্বীকার করি না। সে যদি ছাত্ররা যে প্রস্তাব করলো এবং রাজনৈতিক দলগুলো সেটা আমরা খুব বিরোধিতা করি নাই এবং ডক্টর ইউনূস সাহেবকে যে প্রধান উপদেষ্টার দায়িত্বের নেওয়ার জন্য ছাত্ররা বললেন, সেখানে প্রধান রাজনৈতিক দলগুলো যারা আমরা আন্দোলনে ছিলাম তা আমরা কেউ দ্বিমত করি নাই। উনি প্রধান উপদেষ্টা হয়েছেন এবং পরবর্তীতে উপদেষ্টা পরিষদ কাজ শুরু করেছে। কিন্তু আমাদের কথা হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি হওয়া উচিত এবং মানুষের জন আকাঙ্ক্ষাটা আসলে কি ছিল। জন আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচারের পতন, ফ্যাসিবাদের পতন এবং শুধুমাত্র একটা ব্যক্তির পতন না, ফ্যাসিবাদের পতন, স্বৈরাচার পতন মানে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, ফ্যাসিজমের উচ্ছেদ ছিল মানুষের আকাঙ্ক্ষা। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা ভোটাধিকার, যে সে তার ভোট দিতে পারে নাই 14 সালে, 18 সালে, 24 সালে, সেই ভোটাধিকারটা এই সরকার নির্বাচন থেকে নিয়ে এসে এটা বাস্তবে নিয়ে আসবে। মানুষ ভোট দিতে পারবে এবং একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেসব বিষয় এজেন্ডা ছিল না, গণঅভ্যুত্থানের এজেন্ডা
ছিল না। জি, মিহির ঘোষ, সেই মিহির ঘোষ, আমরা আবার একটু সরাসরি যমুনায় যেতে চাই। সেখানে কথা বলছেন যারা বৈঠক করেছেন, সেখানে আমরা একটু যেতে চাই। দর্শক, আমরা একটু সরাসরি যুক্ত হব যমুনায়। আবার যাতে গোলামিতে ফেরত যায়, এটা উনি বলেছেন। মানে যারা এই কনস্পাইরেসি গুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন। থ্যাংক ইউ। এই ছিল। শফিক ভাই, বিএনপির পক্ষ থেকে আপনি কোন আমি স্টার নিউজে আছি। আচ্ছা, জি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলছিলেন, আমরা দেখছিলাম। মিহির ঘোষ, আমরা আবার আলোচনায় ফিরে যাই। আমি একটু যোগ করি আপনার কাছে যে বিষয়ে কথা বলছিলেন। আমরা যদি দেখি এই যে রাজনৈতিক দলগুলো, আপনারা বিএনপি, জামায়াত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন খুব বেশি সক্রিয় রয়েছে মাঠে, দলগুলো, সবগুলো রাজনৈতিক দল যতটা প্রত্যাশা আপনাদের ছিল অথবা আছে, একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারও প্রত্যাশা করে যে আপনারা সবভাবে সহযোগিতা করবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেভাবে প্রত্যাশা করেন সে অনুযায়ী সহযোগিতা পাচ্ছেন না, অসহযোগিতা পাচ্ছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? এবং এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে একরকমের পদত্যাগের ভাবনার কথা ছড়ালো, যেটি আমরা শুনলাম, এই জায়গায় রাজনৈতিক দলগুলোর আসলে দায় কতটা আপনি মনে করেন? না, বিষয়টা হলো যে রাজনৈতিক দলগুলো দায়ের কথা বলছেন। রাজনৈতিক দলগুলো তার যে দায়িত্বের জায়গা থেকে, তার দায়ের জায়গা অবশ্যই যে আমরা 15 বছর এই লড়াই করে এবং এই 15 বছরের লড়াইয়ের অনেক রাজনৈতিক নেতাকর্মী স্বৈর শাসনের কবলে পড়ে জেলে গিয়েছে, নির্যাতন সহ্য করেছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং শেষ দিকে এসে জুলাই আগস্টে তো 1000-এরও বেশি সহস্রাধিক মানুষ জীবন দিতে হয়েছে, ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। তার বিনিময়ে এই গণঅভ্যুত্থানে আমরা এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং সেইখানে আমরা সবসময় তাদেরকে সহযোগিতা, আমি তো প্রথমেই বললাম যে ছাত্ররা যে নাম, ডক্টর ইউনূস সাহেবের নাম তো ছাত্ররা তারা প্রস্তাব করেছে। এখানে কিন্তু বিএনপি বলেন, আমরা বামপন্থীরা বলেন, কোন রাজনৈতিক দল আমরা এটা বিরোধ করি না। আমরা মনে করেছি আমাদের অনেক রিজার্ভেশন থাকতেও পারে, আরো বিকল্প নাম থাকতো, হয়তো অনেকের ভিতরে থাকতেও ছিল, আলোচনা যদি হতো, কিন্তু আমরা কোনো বিকল্প ভাবি নাই। আমরা মনে করেছি এই মুহূর্তে ডক্টর ইউনূসের নাম ছাত্ররা প্রস্তাব করেছে, সেটাকে আমরা ডিফার করি নাই। আমরা প্রত্যাশা করেছি উনি একজন নোবেল বিজয়ী, উনি আন্তর্জাতিক খ্যাতি আছে, ওনার আন্তর্জাতিক অনেক লিঙ্ক ওনার আছে, উনি নিশ্চয়ই সকলের সহযোগিতায় একটা অন্তর্বর্তী সরকারকে, বিশেষ করে ওনার যে প্রধান দায়িত্ব নির্বাচন, এই নির্বাচনের দিকে আমাদের প্রত্যাশা ছিল। আমরা অসহযোগিতার প্রশ্নই আসে না, আমরা বলেছি সংস্কার অবশ্যই করবেন, প্রয়োজনীয় সংস্কার নির্বাচনের বিষয়ে। জি, মিহির ঘোষ, আমরা এই আলোচনায় আসবো, যদি আমাকে একটু সুযোগ দেন। জি, আমরা এই আলোচনায় আসবো আবার। আমি একটু সৈয়দ লিটুর কাছে যেতে চাই একই বিষয় নিয়ে। সৈয়দ লিটু, যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, মিহির ঘোষ বলছিলেন, আপনি এই ব্যাপারে কি বলবেন? রাজনৈতিক দলগুলোর দায় কতটা আপনি দেখতে পারেন, অথবা রাজনৈতিক দলগুলোর কি কোনো দায় নেই, অথবা সরকার এই ক্ষেত্রে আসলে এই যে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার যে কথাটি আসলে আমরা শুনতে পারলাম, আপনার কাছে কি মনে হয় যে এতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, এতে কি সংকট আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কেটে গেল, নাকি তাদের আসলে নতুন চ্যালেঞ্জ তৈরি হলো, অথবা নতুন কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হলো? জি, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আশফাক ভাই, সেই সঙ্গে সহ-আলোচক মিহিরদাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। আমি একটু প্রসঙ্গে আলোচনা করবার স্বার্থেই মিহিরদার একটা কথাকে একটু দ্বিমত প্রসঙ্গ একটু করি আমার আলোচনার স্বার্থেই। যে দাদা যে কথাটা বললেন যে আমরা সবাই মিলে, অর্থাৎ সব দল মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে বসিয়েছেন, এই কথাটা এক অর্থে ঠিক, কিন্তু আসলে কার্যত একটি গুরুত্বপূর্ণ জায়গাতেই ঠিক না, এই অর্থে যে আপনি লক্ষ্য করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে সব রাজনৈতিক দলের আলোচনার মধ্যে দিয়ে আসেননি।
তিনি খুব যোগ্য মানুষ, এতে কোনো সন্দেহ নেই। সকল পক্ষ, সকল রাজনৈতিক দল তাকে মেনে নিয়েছেন, সাগ্রহে মেনে নিয়েছেন, আনন্দের সঙ্গে মেনে নিয়েছেন, এতেও কোনো সন্দেহ নাই। কিন্তু তাকে প্রধান উপদেষ্টা হিসাবে অথবা তাকে সরকারের মানে প্রধান কেন্দ্রে বসাবার জন্য কিন্তু সিদ্ধান্তটা কয়েকজন সমন্বয়করা পূর্বেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। এই কথাটা বলার একটা বিশেষ কারণ আছে, যে আপনি দেখবেন তারা কিন্তু প্রায় আলোচনাগুলো করে যে কে কে আগে ফোন করেছিলেন, কার সঙ্গে এর আগে ইউনূস সাহেবের কথা হয়নি, সেই প্রথম কথা হলো। এটা কিন্তু ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে কয়েকদিন থেকেই ছাত্ররা, এই সমন্বয়ক কয়েকজন, তারা আলাপ আলোচনা করছিলেন এবং তারা নির্ধারণ করেই রেখেছিলেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চান এবং তারাই তাকে এনেছে। তিনি সেটা নিজেও স্বীকার করেছেন। পরবর্তীতে যেটা বললাম, সবাই তাকে মেনে নিয়েছেন তার যোগ্যতার কারণে এবং দেশের প্রয়োজনে, এটা ঠিকই আছে। কিন্তু এই কথাটা তোলার অর্থটা হচ্ছে এই যে দেখেন, এই একই ব্যাপার যদি একটু একটু এইভাবে হতো যে তিনি যেহেতু যোগ্য মানুষই, সেহেতু এই আলোচনা যদি আগে না হয়ে, ছাত্রদের পক্ষ থেকে আলোচনা যদি পূর্বে না হয়ে, অর্থাৎ সিদ্ধান্ত যদি পূর্বে না হয়ে ৫ আগস্ট রাতে অথবা আগস্ট পরবর্তী দিনে বা পরবর্তী সময়ে সব রাজনৈতিক দল মিলে বসতেন এবং তার মানে প্রস্তাব, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব হলে সবাই মেনেও নিতেন, তাহলে কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন হতো। অর্থাৎ সকল রাজনৈতিক দলের একেবারে মানে মতামতের ভিত্তিতে তিনি তখন প্রধান উপদেষ্টা হতেন এবং সেক্ষেত্রে এখন যে মনস্তাত্ত্বিক দূরত্বটা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং প্রধান উপদেষ্টার মধ্যে, আমরা বলি না বলি কথাটা তো ঠিক, সেই দূরত্বটা কিন্তু তৈরি হবার সুযোগ থাকতো না। তখন একটা বোঝাপড়া ভিন্ন রকম হতো। হ্যাঁ, তো সেই জায়গাটা কিন্তু ওইখানেই হয়নি। অর্থাৎ ছাত্ররা তখন যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে ভিন্ন কোনো কথা বলবার সুযোগ আসলে বস্তুত কারো ছিল না এবং ছাত্রদের সবাই তাদের পক্ষেই ছিল। তো যে তাদের পূর্ব নির্ধারিত ছিল, সবাই মেনে নিয়েছিল। সেই অর্থে কি হয়েছে, সবাই মেনে নিলেও মানে ঠিক ইন্টারেকশনটা সেইভাবে কিন্তু হচ্ছে না, যেটা সবাই মিলে বসে ওই নামটা প্রস্তাব করে আনলে যেটা হতো। জি সৈয়দ লিটু, রাজনৈতিক দলগুলো কি সহযোগিতা করছে শুরুর দিকে যেভাবে সহযোগিতা করেছিল অন্তর্বর্তী সরকারকে? এখন ওই কথাটা বললাম যে সহযোগিতার ব্যাপারটা হচ্ছে কি, সহযোগিতা সবাই করতে চাচ্ছে কিন্তু মনস্তাত্ত্বিক একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই মনস্তাত্ত্বিক দূরত্বের গোড়াটা হচ্ছে ওইখানে যে সবাই মিলে মানে সিদ্ধান্ত নিয়ে তাকে আনতে পারেননি। সিদ্ধান্ত একটি পক্ষ নিয়েছে এবং সবাই তার যোগ্যতার বিবেচনায় অথবা দেশের স্থিতিশীলতার প্রয়োজনে সবাই মেনে নিয়েছেন। তো এইখানে কিছু মনস্তাত্ত্বিক যে দূরত্বটা তৈরি হয়েছে, সেই জায়গাটা থেকেই এই সমস্যার শুরু। দেখেন পদত্যাগের বিষয়টা দেখেন, মানে আমি এই জিনিসটা বুঝি না, কোন রাজনৈতিক দল কিন্তু তাকে পদত্যাগের কথা বলেননি, একটা বারের জন্যও বলেননি। সবাই নির্বাচন চেয়েছেন। আবার প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু একবারও জনসমক্ষে কোনো মিডিয়ার সামনে বা কোথাও বলেননি যে আমি পদত্যাগ করতে চাই। ঘটনাটা কি হলো, একটা সেনাবাহিনীর প্রধান তার দায়িত্ববোধ থেকে একটি বক্তব্য দিলেন বা যে কোনো কারণেই হোক তিনি দিলেন। তারপরে দেখলাম আমরা এই যে নতুন যে রাজনৈতিক সংগঠনটি, এই যে এনসিপি, তার সভাপতি নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টা ডেকে পাঠালেন। তিনি সেখানে গেলেন, কথাবার্তা বলে বাইরে এসে বললেন যে উনি হতাশ হয়েছে, উনি পদত্যাগ করতে পারেন। এখান থেকে কিন্তু শুরু। দেখেন আমি একটা কথা বলি, আমি মানে এই প্রস্তাবটা মানে আমি তো আসলে সরাসরি ওদেরকে মানে প্রধান উপদেষ্টাকে তো বলতে পারি না, সেই পর্যন্ত যেতে পারিনি, কিন্তু আমি সবসময় এই যাদের সুযোগ পাই বলি যে এই কাজটা করা উচিত। যে প্রধান উপদেষ্টা যখন কোনো মানে মানে কি বলে মিটিং ডাকেন, যখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসেন, তখন আসলে আমার মানে উদার উচিত যে মানে এই অনুষ্ঠানটাকে লাইভ করে বাইরে স্ক্রিন দিয়ে এই অনুষ্ঠানগুলো প্রচার করা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার কি কথোপকথন হচ্ছে সেগুলো বাইরের স্ক্রিনে দেখাবে, সাংবাদিকরা সেখানে যার যার মতো করে খবর সরাসরি নিয়ে নেবেন। এখানে কি হচ্ছে দেখেন, আপনি যাই বলেন না কেন, আমাদের ইতিহাসের কারণে, আমাদের ক্ষমতা লিপ্সু রাজনৈতিক দলগুলোর অতীত ইতিহাসের কারণে কোনো মানুষ রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করতে পারে না। এখন হয় কি, এই রাজনৈতিক দলগুলো ওই যে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন, তারপরে সেখানে রুদ্ধদ্বার আলোচনাটা হয়, সেখানে খবর আমরা জানতে পারি না, পরে তারা বেরিয়ে এসে একগাদা মাইক টাইক লাগিয়ে তাদের মতো করে কথা বলেন যে কি আলোচনা করেছে। হয়তো ভিতরে বিপ্লব করে এসছে, বাইরে এসে ঐক্যের কথা বলে, অথবা হয়তো ভিতরে ঐক্যের কথা বলে বা সমঝোতার কথা বলে বাইরে এসে মাইকের সামনে বিপ্লবী কথাবার্তা বলে। আসলে যে কোনটা সত্যি আমরা তো তখন সৈয়দ লিটু, আমাকে একটি বিরতি নিতে হবে, আমি বিরতি থেকে ফিরে আবার আপনাদের সাথে আলোচনা চালিয়ে যাব। দর্শক
আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমি সৈয়দ লিটু, আপনার কাছে আবার একটু আসি বিরতির পর। আমি একটু যোগ করি, একটি প্রশ্ন একটু তুলে ধরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ কোনো সরকারের করুণার পাত্র নয়, সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। এবং গতকালকে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ তিনিও কিন্তু একই রকম কথা বলেছেন। তিনি বলেছেন যে জটিলতা সৃষ্টি করে সরকারের মান অভিমান গ্রহণযোগ্য নয়। সরকারের কি মান অভিমানের আসলে সুযোগ রয়েছে? জি, আবার ধন্যবাদ। দেখেন, আমি প্রথমে একটা কথা একটু বলি যে তারেক রহমান সাহেব বলেছেন মানে এই কথাটাই আমি বুঝি না। উনি তো মানে বলেননি, উনি জানিয়েছেন হয়তো অনলাইন মাধ্যমে অথবা সংবাদ মাধ্যমে অথবা কোনো মাধ্যমে। তিনি দেশে নেই। তিনি কেন নেই এটাও কারো কাছে পরিষ্কার না। তিনি দেশে ছিলেন না একটি সময়, তখন আমরা মানে বিশ্বাস করতাম যে তৎকালীন সরকার দমন পীড়নের ভয়ে তিনি আসতে পারতেন না। হয়তো সেটাও সত্যি ছিল, কিন্তু এখন কোনটা সত্যি আমরা জানি না। তিনি কেন আসেন না, তিনি কেন দূর থেকে ছুড়ে মারছেন কথাবার্তাগুলো। বাংলাদেশের সর্ববৃহৎ দল, আমি কথাটা এই জন্য বলছি যে বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিলে সর্ববৃহৎ দল হিসাবে আমরা যে দলটিকে জানি, সেই দলের ভারপ্রাপ্ত সভাপতি এই সময়ে আমাদের মানুষের সঙ্গে থাকবেন না। এই সময় এই বিশেষ পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়াবেন না। তিনি এখনো লন্ডন থেকে কথা ছুড়ে মারবেন, তিনি এখনো লন্ডন থেকে মানে ক্যামেরায় মুখ দেখাবেন। এটা আসলে মানে আমরা অন্যান্য দল করি বা আমরা মানে যে পক্ষই হই না কেন, এটা কিন্তু আমরা মোটেই পছন্দ করি না। রাজনীতিবিদদের কাজই তো মানুষের পাশে থাকা। এই জায়গাটা থেকে আমি তার মানে বক্তব্যকে আসলে এই জায়গা থেকে গুরুত্ব দিতে চাই না। যদিও কথাটা হয়তো আমি ছোট দল হিসাবে একটু বেশি হয়ে গেল, কিন্তু এটা হয়তো জনগণ এইভাবেই ভাবে বলে আমার ধারণা। এ প্রসঙ্গে আসি, যে দেখেন তিনি যে কথাটা বলেছেন তারেক রহমান, কথা তো ঠিক। মানে এটাই তো দূরত্বের জায়গা থেকে তো এটাই তৈরি হয়েছে। দেখেন দূরত্বটা কেন তৈরি হয়েছে, এই দূরত্বটা তৈরি করেছেন স্বয়ং প্রধান উপদেষ্টা। এইটা আমি বলতে পারি, স্পষ্ট করে বলতে আমার কোনো বাধা নাই। এই কারণে দেখেন, আপনি একদম প্রথমে লক্ষ্য করেন, এই যে মানে এই সমন্বয়ক যারা ছিল আমাদের মাথার মুকুট, যারা এত বড় একটি সফল আন্দোলন উপহার দিল, মানে তারা প্রথমে এসে এই মানে বিপ্লবের পর পর তাদের বক্তব্য ছিল এরকম যে আওয়ামী লীগকে তাড়িয়েছি বিএনপিকে ক্ষমতায় আনবার জন্য না। এরকম কথা তারা স্পষ্ট করে বলতো, যে সময়ে সর্ববৃহৎ দল ছিল বিএনপি। এরকম কথা কি তারা বলতে পারে? সিদ্ধান্ত তো নেয় জনগণ যে কাকে ক্ষমতায় আনবে কাকে আনবে না। দেখেন এই মানে দূরত্ব কিন্তু তৈরি হয়ে গেল। আবার একই সঙ্গে দেখেন কিভাবে কানেক্টেড, প্রধান উপদেষ্টা ক্ষমতায় বসেই বললেন যে এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, তারা আমার নিয়োগদাতা। তাহলে সরকারের নিয়োগদাতারা যখন বললেন যে আমরা বিএনপিকে ক্ষমতায় আনবার জন্য আন্দোলন করিনি, অর্থাৎ বিএনপিকে আন্দোলন থেকে দূরে রাখবার জন্য আমরা আন্দোলন করেছি আওয়ামী লীগের মতোই, তাহলে তো মানে এই সম্পর্কটা হবে কি করে? সরকারের সঙ্গে সম্পর্ক তো তখন থেকেই নষ্ট হয়ে গেছে এই সংগঠনটির সঙ্গে, বিএনপির সঙ্গে। বিএনপির আচার আচরণ সেটা ভিন্ন কথা, কিন্তু সম্পর্কটা তো সেখান থেকে নষ্ট হয়ে গেল। তো তারপরে আপনি যদি আমাকে মানসিক ভাবে আমাকে যদি আঘাত করে, তারপরে যদি উপরে আপনি আমাকে হেসে হেসে কথা বলতে বলেন, আমি তো পারবো না। সেই জায়গা থেকে বিএনপি তো আসলে দূরে সরে গিয়েছে। তারপরে অনেকগুলো পদক্ষেপ দেখেন, প্রতিটি পদক্ষেপই হচ্ছে প্রথমেই মানে এই যে ধর্মভিত্তিক যে দলটি, বা আমি যদি পরিষ্কার করে বলি যে জামাতে ইসলাম, তারা কি করলো? তারা প্রথমেই মানে নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে গেল। মানে তারা তো বিএনপি চাইতে একটু বেশি চালাক। তারা কি করলো? মানে বিএনপি এখন আওয়ামী লীগ থাকবে না, তার মানে বিএনপি হবে প্রতিপক্ষ। তারা সঙ্গে সঙ্গে মানে এই ছাত্র দলটাকে পক্ষে নেওয়ার জন্য এবং মানে বিএনপি কে করার জন্য, আলাদা পক্ষ বানানোর জন্য তারা নানা রকম একেবারে বিএনপি কে ভারত বানালো, বিএনপি কে মানে আওয়ামী লীগ বানালো, এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে গেল। তো এবং সরকার পক্ষ সর্বতভাবে এই পক্ষকে সমর্থন দিতে শুরু করলো। এই যে মানে ছাত্র বা এই যে জামাত সমর্থিত যে অংশটা, তো মানসিক দূরত্ব না, এটা তো প্রত্যক্ষ দূরত্ব তৈরি হয়ে গেল। তা মানে যেভাবে বলছেন তারেক জিয়া, তিনি হয়তো কিছুটা রাজনৈতিক শিক্ষাটা রেখে কথা বলছেন, কিন্তু বস্তুত সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব এখন অনেক যোজন দূর।
জি এখন হয়তো বিএনপি এভাবে চিন্তা করছে, এক সেকেন্ডে 10 সেকেন্ড শেষ করে দিচ্ছি। বিএনপি এখন চিন্তা করছে যে যদি পরিস্থিতি বেশি ঘোলাটে করা হয় অথবা আন্দোলন তৈরি করা হয়, তাহলে হয়তো সামরিক শাসন এসে যেতে পারে, অথবা তাদের ক্ষমতায় আসাটা বা নির্বাচনটা আরো বেশি দীর্ঘায়িত হয়ে যেতে পারে। এই চিন্তা করে তারা আন্দোলন করছেন না বা সরকারকে সরাসরি বিরোধিতা করছেন না। বস্তুত সরকার এবং বিরোধী দুটো ভিন্ন পক্ষ হয়ে গিয়েছে। জি সৈয়দ লিটু, আপনাকে ধন্যবাদ। মিহির ঘোষ, আপনার কাছে একটু আসি, যদি একটু সংক্ষেপে বলেন, আমি আরো কয়েকটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। বাম রাজনৈতিক যে দলগুলো রয়েছে, আপনাদের সিপিবি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, এবং একই সাথে যদি বলি বিএনপি, এই রাজনৈতিক দলগুলো কি সরকারকে জাতীয় নির্বাচনের জন্য বেশি চাপ দিয়ে ফেলছে, আপনার কি মনে হয়? প্রথমে বলি যে লিটু ভাইয়ের একটা কথা বলি যে আমরা আসলে প্রধান উপদেষ্টা, আমি কিন্তু বলেছি ছাত্ররা তার নাম প্রস্তাব করেছে, কিন্তু আমাদের দায়িত্বর জায়গা থেকে যেহেতু গণ অভ্যুত্থানে আমরা সক্রিয় অংশগ্রহণ করেছি এবং এমনকি বিএনপি সহ আমাদের মধ্যে সেটের ডিফারেন্স থাকলেও কিছু হয়তো বা নাম অন্য বিকল্প নামেরও ভাবনা থাকতে পারতো, কিন্তু আমরা কিন্তু সেদিন মেনে নিয়েছিলাম যাতে ওকে ফাটল না ধরে। সে কারণেই আমরা মেনে নিয়েছিলাম যে ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদকে আমরা গ্রহণ করেছিলাম এবং আমাদের সাথে আসলেই অনেক দলকে ডাকলেও পরবর্তীতে শপথে আমরা গিয়েছি। সরকার গঠন করার অর্থাৎ 5 থেকে 8 তারিখে যে বৈঠকগুলো হয়েছে সেখানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি সহ আমাদেরকে কিন্তু ডাকা হয়নি, কিন্তু শপথ অনুষ্ঠান থেকে পরবর্তী বিভিন্ন যে আমাদেরকে ডাকা হয়েছে আমরা সেখানে সহযোগিতা করেছি। এখন আসি প্রসঙ্গে, আপনি বলেছেন যে আমরা কি বেশি চাপ দিয়ে ফেলেছি কিনা। হ্যাঁ, আমরা বেশি চাপ দেওয়ার বিষয় না, এখানে বেশি কম চাপ দেওয়ার বিষয় না। একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের জায়গাটা কোথায়? তার দায়িত্বের জায়গাটা হলো সে ওই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার হয়েছে তার দায়িত্ব হলো যে গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, যে হাজার মানুষকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচারটা শুরু করা। এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে গিয়েছে, তার সংস্কার হওয়ার প্রয়োজন। বিশেষ করে নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে বিগত 15 বছরে আওয়ামী দুঃশাসন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার। সেই জায়গায় সেই নির্বাচনী ব্যবস্থার একটা সংস্কার করে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই হলো একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হওয়া উচিত। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে আমরা সংস্কারে আমরা যদি তাদেরকে বেশি চাবি দিতাম। হ্যাঁ, তারা তো এজেন্ডা পরিবর্তন করেছে, বারবার তাদের এজেন্ডা বোঝাই যায় নাই, আমরা দেশবাসীও বুঝতে পারছে না তাদের আসলে এজেন্ডা। নির্বাচন কি তাদের প্রধান এজেন্ডা? আমরা দেখলাম দায়িত্ব নেওয়ার পর এই তাদের তাদের প্রশ্রয় আশ্রয়ে এখন যে এনসিপি পার্টি গঠন হয়েছে বা জামাতে ইসলাম, তারা যে কথাগুলো নিয়ে আসলো এবং বিভিন্ন রাজনৈতিক দল যে কথাগুলো নিয়ে আসলো, আমাদের মুক্তিযুদ্ধকে, এমনকি আমাদের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হলো। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলা হলো। আমাদের যে জাতীয় সঙ্গীত, সেটা পরিবর্তনের কথা চলে আসলো। এইটা তো আসলে গণঅভ্যুত্থানের এজেন্ডা ছিল না। এখন আবার চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়া, আমাদের মাটি, আমাদের মানবিক করিডোরের নামে আমাদের সার্বভৌমত্বকে, আমাদের দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত, আমাদের মাটি ব্যবহার করা, আমাদের করিডোর ব্যবহার করা, এইটা তো তাদের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডা ছিল না। সেই জায়গাতে আমরা বলছি এখনো বলি, বেশিটা এবং সংস্কার কমিশন যে গঠন করেছে এবং তারা যেভাবে সময় ক্ষেপণ করছে, তারপরও কিন্তু আমরা আমাদের পার্টি, বামপন্থী অন্যান্য দল এবং অন্য গণতান্ত্রিক দল, তারা কিন্তু সংস্কার কমিশনে অনেক রকম ডিফারেন্স, এবং সেখানে সংস্কার কমিশনের যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের জায়গা বুঝি যে সংবিধানকে তারা, আমাদের এই দেশের মানুষ বিশেষ করে আমরা সংবিধানের, অবশ্যই 72-এর সংবিধানের অনেক অসম্পূর্ণতা আছে, সেখানে অসম্পূর্ণতা আছে আমরা জানি। সেখানে আদিবাসী, সমতলের আদিবাসী, পাহাড়ের আদিবাসী, এই সব বিষয় নিয়ে অনেক প্রশ্নেই হয়তো আমাদের পাহাড়িদের সেই সময় এটা বিরোধ ছিল এবং আমাদের পার্টিরও অনেক জায়গায় বিরোধ ছিল। কিন্তু 72-এর সংবিধানকে রাষ্ট্র 4 মূলনীতি থেকে ছুঁড়ে ফেলা, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, এইসব বিষয়গুলো সংস্কার কমিশন যেভাবে এনেছে সংবিধান সংস্কার, এই জায়গাগুলো তারপরেও কিন্তু আমরা আলোচনা করেছি। বাংলাদেশের নাম পরিবর্তনের কথাও এই সংবিধান সংস্কার কমিশন এনেছে। আমরা সেই জায়গাটা ডিফার করেছি, আলোচনায় গিয়েছি। আবার ইতিবাচক কিছু দিক আছে এই সংস্কারের, সেই ইতিবাচক দিকগুলোকে আমরা সমর্থন করেছি এবং নিশ্চয়ই এই ক্ষেত্রে যার যার অবস্থান থেকে, বিএনপি থেকে শুরু করে
অন্যান্য রাজনৈতিক দল যাদেরকে ডেকেছিল সংস্কার কমিশন, তারা নিশ্চয়ই আমি মনে করি তাদের তাদের তারা সেই কথাগুলোই বলেছে। এইখানে আমাদের বেশি চাপ দেওয়ার বিষয় না, আমাদের চাপটা হলো যে এজেন্ডা পরিবর্তন করবেন। মিহির ঘোষ, এই মুহূর্তে দরকার হলো, জি আমি বলি শেষ করে দিই, এই মুহূর্তে দরকার হলো নির্বাচিত সরকার। এই স্লোগানটাই থাকুক, এদেশের মানুষ যাতে স্লোগানটা পরিবর্তন না করে যে এই আর যেমন শেখ হাসিনার ক্ষেত্রে যে স্লোগান দিয়েছিল আর নাই দরকার ডক্টর ইউনূস সরকার, এইটা আমরা বলতে চাই না। এই স্লোগানটা জনগণ দিয়ে ফেলুক, এটা আমরা চাই না। আমরা এই মুহূর্তে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরটাই আমরা প্রধান দাবি হিসেবে সামনে আনতে চাচ্ছি, এটা আমাদের স্পষ্ট কথা। মিহির ঘোষ, আমি ঠিক আপনি যে কথাটা বলছেন এই জায়গাতে একটু, এই যে প্রধান উপদেষ্টা তো বারবার বলছেন যে ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। কদিন আগে প্রেস সচিব বললেন যে 30 জুন ম্যাক্সিমাম, এর বাইরে যাবে না জাতীয় নির্বাচন, যেটি সরকারের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আপনারা সিপিবি বলি, বাসদ বলি, বিএনপি বলি এবং বেশিরভাগ যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশের, আপনারা আসলে কি আস্থা পাচ্ছেন না সরকারের উপরে? মানে রাজনৈতিক দলগুলো কেন আস্থা পাচ্ছে না যে এই যে প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে? কারণগুলো যদি একটু ছোট করে বলতেন মিহির ঘোষ। হ্যাঁ, ছোট করে বলি, আস্থায় তো একটু চির ধরতেই পারে। তো তার পিছনে কারণ আছে, সেটা হলো যে আমরা যখন দেখি যে আমাদের জাতীয় নিরাপত্তা কাউন্সিল নাই, কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা, এইটা অন্তর্বর্তী সরকারের যখন প্রধান কাজ হয়ে দাঁড়ায়, এবং সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যখন আমাদের করিডোর নিয়ে একটা ভূমিকা রাখে এবং আমাদের মনে তখন সন্দেহ, এবং যখন সে নির্বাচনের এজেন্ডাকে সে বলে যে ডিসেম্বরের মধ্যে, প্রথমে ছিল ডিসেম্বর, এখন ডিসেম্বর থেকে জুন, সেইটা বলে আমাদের ধারণা এবং নির্বাচনকে, আমাদের কথা হলো যে ঠিক আছে আপনি বলছেন আমরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছি, আপনি ডিসেম্বর থেকে জুন, ঠিক আছে তাহলে আপনি বলে দেন যে একটা তারিখ ঘোষণা করে দেন যে আমরা নির্বাচনের এই রোড ম্যাপ, এই তারিখে নির্বাচন হবে। আর তার সেই প্রস্তুতি নির্বাচন কমিশনকে আমরা নির্দেশ দিয়েছি যে নির্বাচন কমিশন যেসব নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারও কিছু প্রয়োজন আছে, নির্বাচন ব্যবস্থার কিছু সংস্কারের প্রয়োজন আছে, সেই বিষয়গুলো করে আমরা এই নির্বাচনের তারিখ। কিন্তু আমরা যখন দেখছি যে বারবার এজেন্ডা পরিবর্তন হচ্ছে, প্রধান উপদেষ্টা নিজে যখন চট্টগ্রামে যে বলে যে এই ব্যবস্থাপনা, চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা এইটা আন্তর্জাতিক মানের হওয়া দরকার, এটা বিদেশিদের হাতে লিজ দেওয়ার জন্য তিনি যখন বলে বুঝিয়ে সুঝিয়ে হলেও, চট্টগ্রামের জনগণ দেশবাসীকে বুঝিয়ে দেওয়া হলেও বিদেশিদের কাছে এটা ছেড়ে দিতে হবে, এইটার মধ্য দিয়ে সন্দেহের জায়গাগুলো তৈরি হয়। এবং আমাদের যখন মানবিক করিডোরের কথা বলে আমাদের মাটিকে ব্যবহার করা, এবং সেইখানে যখন বিভিন্ন বিদেশিদের তৎপরতা এবং আমাদের দেশকে যুদ্ধের দিকে আমরা মনে করি যে একটা ছায়াযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য এবং একটা সাম্রাজ্যবাদী যুদ্ধের চক্রান্তের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, সেই জায়গা থেকেই আমাদের এই সন্দেহের জায়গাগুলো, আমাদের আস্থার জায়গাগুলো ঠিক ধরেছে। এখনো আমরা মনে করি, আমরা এখনো আস্থায় রাখতে চাই ডক্টর ইউনূস সরকারকে, অন্তর্বর্তী সরকারকে আমরা এখনো আস্থায় রাখতে চাই। তবে আস্থায় আমাদের থাকতে হলে, আস্থা যদি আমরা আস্থায় রাখবো তখন পর্যন্ত উনি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। কিন্তু উনি যদি কাল প্রলম্বিত করে, এইটা আসলে উনি যদি অন্যান্য এজেন্ডা বাস্তবায়নের জন্য বেশি উদ্যোগী হয়, উনি যদি ওনার মনে করে যে এই সরকার অনেকের সাথে দূরত্ব করে ওনার যতদিন সময় লাগবে, ওনার যাদের উনি বলেছেন নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তারা ওনার যখন রাজনৈতিক দল গঠন সম্পূর্ণ হয়ে যাবে, তাদের নিবন্ধন হয়ে যাবে, আরেকটি রাজনৈতিক দল ওনার কাছের তারা অনেক পরামর্শ দিচ্ছে, সেই দলের যখন এখনো তাদের নিবন্ধন নাই, একটা মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল আমরা জানি সবাই, সেই জায়গা থেকে তাদের নিবন্ধন ফিরে আসবে, তাদের প্রিয় দলগুলো সব কাজগুলো শেষ করবে, তারপরে উনি নির্বাচনের দিকে যাবে। এটা আমরা এখনো মনে করি না যে উনি এরকম চিন্তা করছেন। কিন্তু আমাদের সন্দেহ হয় তখনই যখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যমুনায় ঘেরাও হয়, সেইখানে আগের ফেসিবাদের মতনই, স্বৈরাচারের মতনই আমরা দেখি যে পুলিশ দিয়ে, জল কামান দিয়ে তাদের সেই মিছিলগুলোকে অনেক সময় আমরা দেখেছি যে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশারা, শ্রমিকদের বিভিন্ন মিছিলে লাঠিচার্জ থেকে শুরু করে হয়েছে। পাশাপাশি যখন আমরা দেখি যে অন্য যমুনা ঘেরাও কর্মসূচিতে ঠান্ডা পানি দিয়ে তাদেরকে ভালোভাবে
তাদেরকে সব রকম সহযোগিতা করে তাদের অবস্থান করতে সহযোগিতা করা হয়, তখনই মানুষ আমাদের আস্থার জায়গায় চিট ধরতে, যদি আপনি বলেন যে আস্থা রাখতে পারছেন কিনা, তখন তো কথাটা চলে আসে সামনে। আর এইভাবে যদি উনি শুরু করেন এবং শুনলেন আমার সমালোচক বললেন যে এই যে ওনার পদত্যাগ তো কেউ দাবি করে নাই। হ্যাঁ, আমরা কেউ তো দাবি করিনি এখন পর্যন্ত, পদত্যাগ দাবি করিনি। কি পদত্যাগের প্রশ্নটা নিয়ে আসলো কে? ওনার যে স্নেহধন্য ওনার নিয়োগকর্তা, তাদের সেই দলের যিনি প্রধান, তিনি বিবিসির সাথে সাক্ষাৎকার দিলেন। সাক্ষাৎকারে বললেন যে প্রধান উপদেষ্টা উনি বিরক্ত হয়েছেন, উনি পদত্যাগ করতে চান। এই মেসেজটা কেন তিনি এনসিপির পার্টির মাধ্যমে দিলেন, এইটা সন্দেহের জায়গাটা আরো তৈরি হয়। এই যে দূরত্বগুলো তৈরি হয়, আমি এই দূরত্বগুলো কিন্তু আগামী দিনের জন্য কোনো শুভ হবে না। এই আমরা মনে করি কেউ যদি এই দেশটাকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র পরিণত করার চক্রান্ত করে থাকে, আমরা এই দেশের বামপন্থীরা, আমরা এই দেশের কমিউনিস্টরা, আমরা মনে করি আমাদের দেশের মাটি করিডোর আমরা দিব না, আমাদের বন্দর আমরা দিব না, আমাদের সেন্ট মার্টিনকে নিয়ে চক্রান্ত করে তার বিরুদ্ধে এই দেশের জনগণ প্রতিরোধ করবে। এই প্রধান উপদেষ্টাকে বলি, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার স্লোগান পরিবর্তন না হয়ে যেতে বলতে হয় দেশবাসীকে, আপনাকে ধন্যবাদ, আর নাই দরকার ইউনূস সরকার, আর নাই দরকার। এই স্লোগান আমরা দিতে চাই না, কিন্তু আমরা ইউনূস সরকারের কাছে, আমরা প্রধান উপদেষ্টার কাছে আবারও জোর গলা বলি যে সুনির্দিষ্ট জোর কণ্ঠে বলতে চাই, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সম্মানের মর্যাদার সাথে আপনি আপনার জায়গায় চলে যান, এটাই আমাদের পরিষ্কার। মিহির ঘোষ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ, আমরা শেষ পর্যায়ে আছি। সৈয়দ লিটু, খুবই কম সময় পাবো, আমি একটু আপনার কাছে ছোট্ট করে প্রশ্ন রাখি, আপনি যদি আমাকে 1 মিনিটে বলেন, বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা আমরা এই গত 10 মাসে যা দেখলাম এবং প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স গত 53-54 বছরের, বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা তো কেউ রাজনীতিক নন, তারা কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা বোঝেন, অথবা যে পরিস্থিতি চলছে তারা কি বুঝতে পারছেন, যে রাজনৈতিক কৌশল, রাজনীতিবিদদের যে ভাষা, তারা এই জিনিসটা কতটা বুঝতে পারছেন? আপনার কি মনে হয় সৈয়দ লিটু? জি, অসংখ্য ধন্যবাদ। আমি 1 মিনিটে শেষ করছি, তার আগে 30 সেকেন্ডে এই আপনার পূর্ববর্তী প্রশ্নের ছোট্ট একটু সংযুক্তি আমি একটু দিতে চাই। যে দেখেন, এই যে সরকার যে বারবার সরকারের সর্বপক্ষ থেকে, স্বয়ং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বারবার মানে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন করার কথা তিনি বলছেন, তারপরেও সন্দেহটা কেন থাকছে সবার মনে জানেন? সেটার জন্য দায়ী হচ্ছে এই যে নতুন দলটা, এই যে এনসিপির যে সদস্যরা, সম্পূর্ণভাবে তারা দেখেন, আমরা যখন মানে উনি যখন বলেছেন যে ডিসেম্বর থেকে জুন, সবাই বলছে যে আপনি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেন, সময় ঘোষণা করেন, তারপরে তিনি করছেন না। এটাকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটাকে খারাপ ভাবে নেইনি, আমি এই অর্থে নিয়েছিলাম যে তিনি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছেন না এই কারণে যে বাংলাদেশের যে রাজনৈতিক মানে পরিস্থিতি বা প্রেক্ষাপট, তাতে করে নির্দিষ্ট নির্বাচনটি ঘোষণা হয়ে গেলে নির্দিষ্ট তারিখটি সমস্ত প্রশাসন, যেহেতু বিএনপি বড় দল, পুরো প্রশাসনটা সেদিকে চলে যাবে এবং সব প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে গিয়ে ছোট্ট প্রশাসনের মধ্যে এই সরকার দেশটা তখন চালাতে পারবে না। হয়তো তারা এই ধরনের একটা ভিন্ন পরিস্থিতিতে পড়ে যেতে পারে, এরকম একটা চিন্তা থেকে হয়তো তারা সুনির্দিষ্ট করে তারিখ করছেন না, এরকম একটি চিন্তা কিন্তু আমার মধ্যে ছিল। কিন্তু এই যে ছাত্রদের যে কথাবার্তা, এই যে ছাত্র তো এখন তারা নাই, তারা এখন বুড়ো হয়ে গেছেন, তারা এখন নতুন দল করেছেন, তাদের প্রতিদিনকার কথা আমাদেরকে মধ্যে সন্দেহ তৈরি করছে। তারা কেউ বলছেন গণপরিষদ নির্বাচন হবে, কেউ বলছেন স্থানীয় সরকার নির্বাচন আগে হবে। এই কথাগুলো বলেই সরকারের এই কথার সত্যতাকে আমাদের মধ্যে সন্দেহের অবতারণা করিয়েছে, সন্দেহটা সেখানেই তৈরি হয়েছে। এটার জন্য সরকার পক্ষ এই তাদের এই ছাত্র পক্ষকে, তাদের নিয়োগকর্তাদেরকে নিয়ন্ত্রণ, তাদের কথাকে নিয়ন্ত্রণ করতে না পারাটা হচ্ছে একমাত্র দায়ী। এই জন্য সরকার, আমাকে শেষ করতে হবে। সরকার কি আপনাদের ভাষা, রাজনীতিকদের ভাষা, আপনাদের কৌশল বুঝতে পারছে? একদম ছোট করে। না, বুঝতে পারছেন না। এক কথায় শেষ করি, বুঝতে পারছেন না, বুঝতে পারার কথাও না। এই কারণেই অরাজনৈতিক লোকেরা মানুষের ভাষা বুঝতে পারে না, তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকলে লোভী হয়ে যায়, বিভিন্ন রকম প্রলোভনে পড়ে যায়। এই জন্যই সংবিধানে একটি অস্থায়ী সরকারকে 3 মাসের মেয়াদ দেওয়া হয়েছে, খুব জরুরি প্রয়োজন ছাড়া। এবং এটা সংবিধানে, এবং রাজনৈতিক দলগুলো তাড়াহুড়া করে দ্রুত নির্বাচন চাচ্ছে এই কারণেই যে একটি অস্থায়ী সরকার দেশের সামগ্রিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার মতো রাজনৈতিক জ্ঞান রাখেন না, প্রজ্ঞা রাখেন না, তাদের দূরদৃষ্টিতা রাখেন না। সমস্যাটা এই জায়গা থেকেই সবসময় নির্বাচনের দাবি করছেন।
নির্বাচনটা এই জন্যই দ্রুত হয়ে যাওয়া দরকার, তা না হলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অস্থায়ী সরকার দ্বারা সম্ভব হবে না। জি, সৈয়দ লিটু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকে সময় শেষ, এবং মিহির ঘোষ, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।